মানুষ এই কারচুপির ইঞ্জিনিয়ারিং কথাটাকে গুলিয়ে ফেলে। কারচুপিটা হলো এই যে দলীয়ভাবে নেতাকর্মীরা মিলে সেন্টার দখল করে সিলসাপ্পর মারা এবং ভোট বেশি ঢুকানো, এটা হলো কারচুপি। এটার পরিমাণ এখন কমে গেছে, হয় না একেবারে তা নয়। আর ইঞ্জিনিয়ারিংটা হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে, এটা খুব সূক্ষ্ম। এটা ফলাফল ডিক্লারেশন দিয়ে দিল, যেটা হয়েছে রিভার্সটা দিলেও কিছু হয় না, বাড়ায় কমায় দিলে কিছু হয় না, কাটাকাটি করলে কিছু আসে যায় না। কারণ আপনি কাটাকাটি করার পর যদি টেবুলেশন ভোট গণনার পর কাটাকাটি করেন, তারপর যদি আপনি আদালতে যান, ওতে কিছু আসে যায় না। ওটা রেজাল্ট হইতে হইতে 5 বছর পার হয়ে যায়, আমরা ওটা দেখছি। তো এই কথাগুলো আগে ছিল নির্বাচনের আগে। নির্বাচন হয়ে যাওয়ার পর হঠাৎ করে সৈয়দা রেজওয়ানা উনি বললেন, এক জায়গায় বললেন, এরকম তার ভাষণ আসছে, জামাতে যাতে মেইন স্ট্রিমে না যেতে পারে সেজন্য যা করার তারা সেটা করেছে। পরবর্তীকালে আবার এটা ঘুরিয়ে আনলো যে যারা উগ্রবাদী তারা যাতে ক্ষমতা আসতে না পারে, আর সেটার জন্য যেটা করা দরকার সেটা আমরা করেছি। তো এটা পরিষ্কার একটা ইঞ্জিনিয়ারিং এর এডমিশন হয়ে যায়, যেখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন তারা করেছে উগ্রবাদীকে। আমি যদি তার এই কথায়ও থাকি যে উগ্রবাদীকে থামানোর জন্য, মানে উগ্রবাদী যাতে মেইন স্ট্রিমে না আসে সেজন্য করেছে, তাইলে তাকে ক্লিয়ার করতে হবে যে প্রথম আসলে জামাতের নাম, এখন বলছেন আপনি উগ্রবাদী, তাহলে আপনাকে উগ্রবাদী কারা সেটা মিন করতে হবে। এবারে নির্বাচনে কাদেরকে আপনারা উগ্রবাদী হিসাবে টার্গেট করেছিলেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। পাশাপাশি উনি সম্প্রতি একটা কথা বলেছেন যে, আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, তার নামে আসছে যে আমি যদি কোনো মবের শিকার হই সেজন্য জামাত শিবির দায়ী থাকবে। তো আপনি একদিকে ইঞ্জিনিয়ারিং কথা বলছেন, যে ইঞ্জিনিয়ারিং প্রথম বলেন জামাতকে মেইন স্ট্রিম আসতে দিবেন না, পরবর্তীকালে আপনার কথাটা ঘুরিয়ে আপনার নামে ঘুরানো হলো, উগ্রবাদীদের বিরুদ্ধে আপনি বলছেন। তাহলে আপনাকে তো ক্লিয়ার করতে হবে এবারের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছিল তার ভিতরে কারা উগ্রবাদী ছিল। তাহলে সেই উগ্রবাদীদের নাম বললেই ক্লিয়ার হয়ে যায় আপনারা ইঞ্জিনিয়ারিং করে কারে আটকে মানে ঠেকাইছিলেন। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা একটা রাষ্ট্র, এটা একটা তামাশা না। আপনি একটা নির্বাচন নিয়ে, জাতির ভাগ্য নিয়ে খেলাধুলা করবেন, মানুষ ভোট দিবে একজনের, রেজাল্ট যাবে আরেকজনের নামে, এটা তো হয় না। আপনার কথায় তো তাই মনে হয়। সুতরাং আপনাকে পরিষ্কার দায়িত্ব যে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে যে উগ্রবাদী বলতে কাদের মিন করছেন। 2, মবের শিকার হলে আপনি জামাত শিবিরকে দায়ী করছেন। তার মানে আপনি যে কথাটা বলছেন যে কর্ম করেছেন, তাতে কি আপনি আশঙ্কা করছেন যে আপনি মবের শিকার হতে পারেন। 3 নম্বর, আপনি তো শুধু এখানে জামাতের যে ক্ষতি করছেন তাই না, আপনি তো নির্বাচনটাকেই কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত করে দিলেন। তাহলে বিএনপি যে আজকে ফলাফলটা পাইলো সেটা নিয়েও তো বিতর্ক। আপনি তো ইঞ্জিনিয়ারিং করে উগ্রবাদী ঠেকাইতে গিয়ে কি আপনি বিএনপির পক্ষে কাজ করেছেন কিনা, এগুলো তো প্রশ্ন রাখে। এই প্রশ্নগুলো আসতেছে, এগুলোর সমাধান আপনাকে করতে হবে। সুতরাং আপনি এখন কেন করছেন? আপনাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নাকি অনেক দরখাস্ত পড়েছে, আমরা শুনেছি। এখন কি আপনারা সেখান থেকে সেফ হওয়ার জন্য এগুলো বলতেছেন? সেজন্য এটা বললে তো আপনি বিএনপির মারাত্মক ক্ষতি করলেন, আপনি পুরো নির্বাচনটাকেই বিতর্কিত করলেন। পাশাপাশি আমরা দেখলাম গণভোট 12 তারিখের পর 13 তারিখে একটা গেজেট হলো, সেখানে দেখালো গণভোটে জয়যুক্ত হয়েছে এই পরিমাণ ভোটে 4 কোটি কত ভোট পেয়ে। তার 7 দিন পরে আরেকটা কাউন্টিং করে আপনারা রিপোর্ট পাঠালেন 10 লাখ ভোট বাদ হয়ে গেছে। 10 লাখ ভোট আরেকটা গেজেট করলেন গণভোটকে নিয়ে। তো একটা গণভোটকে নিয়ে 10 লাখ ভোটের তারতম্য, রেজাল্ট আগে ঘোষণা করে দিলেন, পরে আরেকটা প্রজ্ঞাপন জারি হলো। এটা তো নির্বাচন, এটা তো গণভোট, এটা তো তামাশা না। এইরকম পরিস্থিতি, এইরকম মস্তিষ্ক নিয়ে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্ব নিছেন। আপনি এই নির্বাচন কমিশনও তো এই 10 লাখ ভোটকে বাদ দিয়ে এই নির্বাচনটাকে বিতর্কিত করলো। তাহলে আমরা সংসদ নির্বাচনের ভোটের বেলায় একেবারে একুরেট হইছে সেটা ধরবো কিভাবে? তাহলে এই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা, তারপরে যদি আমি নির্বাচন কমিশন, তারাই তো নির্বাচনটাকে বিতর্কিত করতেছেন। আবার খলিলুর রহমানকে, যে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যাকে বিতাড়িত করার জন্য, যার পদত্যাগের জন্য সোচ্চার ছিল বিএনপি, তাকে আবার আপনারা মন্ত্রী পরিষদে জায়গা দিচ্ছেন। তাহলে কি ইঞ্জিনিয়ারিং গুলো এস্টাবলিশড হয় যে আপনাদের পক্ষে এরা কাজ করেছে? এখন খলিল সাহেবকে অ্যাকোমোডেট করছেন, হয়তো রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা উনিও অ্যাকোমোডেট হইতে চায় আপনাদের মন্ত্রী পরিষদে ফর দেয়ার ওন সেফটি। এটা তো রাষ্ট্র। তো রাষ্ট্রকে কি এত বড় ধোঁকা দিল এই কেয়ারটেকার সরকারের খলিল সাহেবরা, তারপরে রেজওয়ানা এবং নির্বাচন কমিশন? আর সেই নির্বাচন নিয়ে আপনারা রাষ্ট্রে গিয়ে রাষ্ট্র চালাবেন, এটা তো দুর্ভাগ্যজনক জাতির জন্য। দিবালোকের মতো সত্য মানে পরিষ্কার করে দিলেন বাংলাদেশে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এটা নিয়ে সাংঘাতিকভাবে হয়তো একটা সময় আন্দোলন হতে পারে। কারণ জামাত ইতিমধ্যে তাদের বিক্ষোভ প্রকাশ করছে। আমি জানি না এটা কোথায় গিয়ে গড়ায়। তাই নাই, আমরা নেই, জুলাই আছে, আমরা আছি। আমার ক্যালকুলেশন, আবার আপনাকে বলতেছি, ব্যক্তিগত আমার ক্যালকুলেশনে জামাত ইসলাম 203টা সিট পায়। এটা আপনি আরেকবার বলেছেন, এটা আপনি এতটা কনফিডেন্টলি কিভাবে বলেন? এই বলতেছি আপনাকে, বলে দিচ্ছি। ধরে নেন আমাদের ভোট কত হয়েছে? 69%। বিএনপি কত পাইছে?
51%। তাহলে 51 থেকে 69 বাদ দেন, কত হয়? 18%। এবার আসেন, পুরা হিল ট্রাকসে না ভোট দিচ্ছে, সেখানে আর সাথে কে জিতছে? বিএনপি দিচ্ছে। চলে আসেন গোপালগঞ্জ, তাহলে গোপালগঞ্জে কি দিচ্ছে? না ভোট দিচ্ছে। আর কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে। তাহলে আমরা যেটা কথা প্রথম থেকে আমি বলে আসছিলাম যে সারাদিন দেখবেন ভোট ঠিক মতো হচ্ছে, যা হওয়ার হবে হচ্ছে ভোটের গণনাকালীন সময়। আমার যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি সবসময় এই কথা বলে গেছি, এবং এই ইলেকশনটা হবে 2008-এর আঙ্গিকে। কেন বললাম আপনার এই 203টা জামাত ইসলাম পাবে? জামাত ইসলাম আসন পাইল কয়টা? 78টা। 68 সেটা কি দলগতভাবে? আচ্ছা, আপনাকে বুঝে জামাত ইসলামের সাথে 115 থেকে 118টা আসনের ভোটের ব্যবধান হয়েছে 13%। কত পার্সেন্ট? 13%। এখানে কত ভোটের ব্যবধান দেখলাম? 18%। তাহলে এই 18% হ্যাঁ যে ভোটটা আছে, এই ভোট তো পাইলে 51%, তাহলে এই 18% তো আমার 39-এর সাথে যোগ হওয়ার কথা। কারণ এই 18% হ্যাঁ যারা দিছে তারা তো আমাকে ভোট দিছে দেওয়ার কথা যৌক্তিকভাবে না, যৌক্তিকভাবে তাই তো আসতেছে ক্যালকুলেশনে। যদি তাই এসে থাকে তাহলে আপনি এখন আমাকে বলেন যে আপনি যদি এই আমার কথায় 125টাও যদি আমার তো সিট আসার কথা কত, এই যে 145টার মতন, আমার তো তা না, আমার এখানে দেখাচ্ছে আমি 125টা সিট আমি যদি পাইতাম, তাহলে 78টার 125টা কত হয়? 203টা। এই যে 18%, এই আরো একটা শুভঙ্করে ফাঁকি করছে কি দেখেন, পোস্ট অফিসে কিন্তু সমস্ত হ্যাঁ ভোট আসছে, কুরিয়ারে না কিন্তু, এবং সারা পৃথিবী থেকে সমস্ত ভোট আসবে। এই আরপিও সংশোধনী করে বলে দেওয়া আছে, আরপিওতে 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত ভোট কেন্দ্রে পোলিং স্টেশনে কি আসবে? হ্যাঁ ভোট আসবে, সেগুলোকে সব কাউন্ট করতে হবে। কয় তারিখ পর্যন্ত? 12 তারিখ বিকাল 4:30 পর্যন্ত। 10 তারিখে আপনি সারা বাংলাদেশ ছুটি ঘোষণা করে দিলেন, ইনক্লুডিং পোস্ট অফিস খোলা ছিল না। তাহলে 9 তারিখের ভোট যেগুলো আছে সেগুলোই কিন্তু খালি ইয়াতে পৌঁছালো ডিসি সাহেবের কাছে। 10, 11, 12 3 দিনের কোনো পোস্টাল ব্যালট কোথাও গেল না। কোথায়? রিটার্নিং অফিসারের কাছে গেল না। যখন ওগুলো 13 দেখেন, আরো কিছু দেখেন, ওনারা কিন্তু রবিবারে গেজেট দিতে পারতেন। ভোট হয়েছে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন তো বন্ধ, শুক্র শনি তো আর পোস্ট যাবে না। ওনারা কিন্তু 13 তারিখ গভীর রাতে কি দিয়ে দিলেন? গেজেট প্রকাশনা করে দিলেন। তারপরে কি হলো? রবিবারে যখন ভোটগুলো আসলো তো সব ভোট কি করে দিলেন? আপনি বাতিল করে দিলেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 74,22,000 ভোট আপনি খালি বাতিল করছেন রে ভাই। এটা বাতিল কেন করলো? বিকজ হচ্ছে আপনার টাইমের 12 তারিখে 4:30 পর এই ভোটগুলো আসলো। তো রাষ্ট্রই তো এটার আয়োজক, তো এটার দায়ভারটা ওই যে সেজন্য ওই যে আল্লাহ কি বলছে যে আমি তোমাকে দিয়ে ফাঁস করাই দিব, রেজানা আপা বলে দিচ্ছে, আমাকে বলতে হয়নি না। কিন্তু এটা তো হচ্ছে আমরা কি বলে আলাপের মিষ্টতা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একজন লিগ্যাল এক্সপার্ট হিসেবে আমি আপনাকে এটা বলতেছি, এটাকে যে চ্যালেঞ্জ করবেন আপনার সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? যেমন আরপিওতে আছে 6 মাসের মধ্যে ইলেকশন পিটিশন শেষ করো। বাংলাদেশ ইতিহাসে 6 মাস না 5 বছর ইলেকশন পিটিশন শেষ হয় না, এর মধ্যে তো টার্মে চলে যাবে। আপনি যে এই না ভোট বলতেছে বাতিল কিন্তু ভোট 74 লাখ ভোট। আপনি এটা দেখেন 74 লাখ ভোট এবং পোস্টাল ভোট আপনি 74 লাখ, এবং সেটা কিন্তু পোস্টাল ভোট রে ভাই, এমনি ভোট না, এটা কিন্তু পোস্টাল ভোট। সো পোস্টাল ভোট 74 লাখ, এবং পোস্টাল ভোটের আপনি খালি ইয়াটা দেখেন, ডায়াগ্রামটা দেখেন, সব কোন দলের প্রতি বেশি আসছে? অলমোস্ট 80-90%। তা আপনি 74 লাখ ভোট যদি ধরেন, আমার তেমনি 10% হয়ে যাচ্ছে রে ভাই। তাহলে 10% দিলে তো আমি 125টা ভোট, 125টা সিট তো আমি কনফার্ম। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি, তাহলে এটা লিগ্যাল ভাবে যদি আপনারা যদি যান তাহলে এটা কোন দিকে যেতে পারে? আচ্ছা, এবারে আপনাকে বলি লিগ্যাল ভাবে। এখানে আমরা বলছি জুলাই সনদ। দেখেন আজকে জুলাই গণভোট হয়ে গেল, গণভোটের পক্ষে একদিন তারেক সাহেব বললে তো একদিন বলছে মাননীয় প্রধানমন্ত্রী। হঠাৎ করে আপনি বিএনপির লয়ারকে দিয়ে এই হ্যাঁ ভোটকে চ্যালেঞ্জ করে মামলা করে দিলেন, এবং সে মামলায় রুল হলো কেন? তার মানে আপনি আবার সে আগেকার মতো করে কি করতেছেন? এখানে আপনাকে একটু দুটা কথা বলি। আমি ভোটের আগে জিজ্ঞাসা করছিলাম যে খলিল সাহেব হঠাৎ করে কাউকে না জানায় ইন্ডিয়া কেন সফরে গেলেন ভোটের আগে? আজ পর্যন্ত কিন্তু এর জবাব পাইনি। এর জবাব আল্লাহ দিয়ে দিলেন। খলিল সাহেব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। ভোটের আগে আমি বলে দিয়েছি যে 4:30 পর্যন্ত আপনি এবারে কোনো পুকুরে ব্যালট বাক্স পাবেন না।
কোনো কেন্দ্র দেখবেন দখল করতে চাইছে, সেখানে সেনাবাহিনী, আমাদের গর্বিত সেনাবাহিনী সেটা প্রতিরোধ করবে। মাস কোনো গোলাগুলি, মারামারি, খুন খারাপি কিচ্ছু হবে না। সারাদিন আপনি কোথাও একটা হত্যাকাণ্ডও দেখেননি বাংলাদেশে। না, it was peaceful completely. একদম মানুষ তার ভোট দিয়ে গেছে। আমি আমার ভোট দিতে পেরেছি। আপনি আপনার ভোট দিয়ে গেছেন, খুব কম লোক বলছেন ভোট দিতে পারেনি, এরকম কেউ নাই। কিছু কেস স্টাডি আছে। দ্যাটস ডিফারেন্ট ইস্যু। সেটা মাইনর ইজ নট অ্যান এক্সাম্পল। That's true. তাহলে আপনি ম্যাক্সিমাম একটা এত বৃহৎ একটা দেশে 12 কোটির মতো ভোটারে আপনি ওইগুলোকে বাদ দেন। আপনি দেখেন কি করলেন, আপনি আইনের মাধ্যমে, আমরা আইনের লোক তো ওই জন্য বলতেছি, আসিফ নজরুল সাহেবকে আসলে থ্যাংক ইউ না, ওনাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। হাউ টু ডু ইলেকশন ইঞ্জিনিয়ারিং, হাউ টু ডু অ্যান ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কেন এই কথা বললাম, উনি এই যে শুভঙ্করের ফাঁকি, উনি বললেন যে 12 তারিখ 4টা পর্যন্ত কি আসবে, পোস্টাল ভোট আসবে, আর বন্ধ করে দিলেন কয় তারিখে, 10 তারিখে। এবং কি করে দিলেন, ওই পোস্ট অফিস কিন্তু ওর মধ্যে রাখলেন না। উনি খুব ভালো, উনি আইনের টিচার, উনি জানেন লিমসে ভার্সে, এই লিমসে এই কেসে আসছে যে হোয়েন ইট ইজ পোস্টেড, পোস্টাল রুল মানে কি, পোস্ট করার সাথে সাথেই ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে পোস্ট তো করছে রে বাবা, পোস্ট করছে 12 তারিখের আগে না পরে, তুমি সেটা দেখবা, কখন পৌঁছাইছে সেটা তো দেখবা না। কিন্তু তুমি তো পৌঁছানোর উপর ভিত্তি করে 74 লাখ 22,000 ভোটকে বাতিল করলা। যেমন ইউকেতে হোম অফিসে রয়্যাল মেলের সিল থাকলেই হবে, পৌঁছে লোক। আরে আপনি ওইখানে যাচ্ছেন, আপনি যে ডুয়েল সিটিজেনশিপের যারা করছে, অ্যাপ্লিকেশন করেছে, তাদেরটা কি বলছে, আমি অ্যাপ্লিকেশন করে দিছি, আমি রিনাউন্সিয়েশন করেছি, আমার পক্ষে যা করা সম্ভব আমি সব করে দিছি। এখন তাদের ব্যাপার, তারা কয়দিন নিবে। আমি তো আমার পোস্টটা দিয়ে দিছি, পোস্টে আসছে, তুমি কি করবা, বলবা যে হ্যাঁ 12 তারিখ 4টা পর্যন্ত যত পোস্ট জমা হবে, এই পোস্টগুলো রবিবারে সমস্ত রিটার্নিং অফিসারে আসবে, ওগুলো সব কাউন্ট হবে, তারপর হচ্ছে ফাইনাল কি দেওয়া হবে, রেজাল্ট। তুই বুধবারে ভোট করলো না কেন? তাহলে বৃহস্পতিবার সকালে সব ভোট এসে যেত, তুই কিন্তু বৃহস্পতিবার ফেলাইতো, কারণ শুক্র শনি 2 দিন অফ। মানে কানিং ডিভাইস একটা না তো, মানে বুদ্ধি, শোনেন আল্লাহ কি বলছে, জ্ঞান দিছে কোরআনে, বুদ্ধির কথা বলেন, আর শয়তানকে বুদ্ধি দেওয়া হয়েছে। সো ওপার থেকে যখন এইরকম বুদ্ধি করে আসা হয়েছে, এবং যা যা বুদ্ধি শিখায় দিছে, 6টা বুদ্ধি শিখায় দিছে। কি কি মিডিয়া দেখছেন, যে প্রথমে একটা জিনিস বলি, ইলেকশন কমিশন সেক্রেটারি আক্তার সাহেবকে আমরা রিমুভের কথা বাংলাদেশ জামাত ইসলাম অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বলছে, বিএনপি বলছে ওনাকে রিমুভ করলে ইলেকশনই করবো না। জানেন ঋণ খেলাফির কথা বলতেছেন আপনি, আরো হিসাব শুনলে তো অবাক, 45 জন তো ঋণ খেলাফি আছে, যাদেরকে ইলেকশন কমিশন কি করে দিলেন, অ্যালাউ করে দিলেন। আমরা রিট ফাইল করতে করতে, এবং মাঝখানে গ্যাপটা এত কম, এত ন্যারো, যে একটা রিট ফাইল করবো, হিয়ারিং করবো, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাবো, সেই সময়টাই পেলাম না রে ভাই। এখন এই যে এই জিনিসগুলো, অভিজ্ঞতাগুলো কেন বললাম, যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবছেন এবারের জন্যে এই যে অভিজ্ঞতাগুলো হলো, রাষ্ট্রীয় স্বার্থে আমরা কি করছি, রাষ্ট্রীয় স্বার্থে মেনে নিলাম, কি রাষ্ট্রীয় স্বার্থে কেন না, আমরা যখন দেখছি হা বিজয়, হার পক্ষে ছিল কি জামাত ইসলাম, স্যার জামাত ইসলাম একটা বিজয় তো হয়েছে, ঠিক আছে ক্ষমতা এরা কেড়ে নিচ্ছে নেই, কিন্তু হা যদি যেতে সেটা তো তার জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। তো দেখেন সে হায়ের জন্য যে স্যাক্রিফাইস করলাম, কি জুলাই সনদের জন্য, আজকে সেই জুলাই সনদ নিয়ে কিছু টালবাহানা শুরু হয়ে গেল। তার মানে এই ভোটের যত রিগিং করা হয়েছে, যত কিছু করা হয়েছে, কেন জামাত ইসলাম বলছিল আগে রেফারেন্ডাম হোক, আগে রেফারেন্ডাম হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, সেই জুলাই সনদের ভিত্তিতে ইলেকশনটা হোক। এবং বারবার বলা হয়েছিল ডিসেম্বরের দিকে কি হয়ে যাক, ভোট হয়ে যাক, ফেব্রুয়ারিতে কি হবে, সংসদ ইলেকশন হবে। তাহলে কিন্তু এই অবস্থাগুলো হয় না। এখন যে হচ্ছে আপনার আইনি সংকটটা যে শুরু হচ্ছে, যেমন বিএনপির অনেকেই বলছে এবং অন্যান্য পক্ষের আইনজীবীরা যারা বলছে যে এই ভোট হচ্ছে বৈধ না, আবার আপনারা বলতে চাচ্ছেন হচ্ছে ভোট যদি বৈধ না হয় তাহলে ভোটও বৈধ না, আবার তারা সেই পুরনো সময়ের মতো সংবিধানে দোহাই দিচ্ছে, আবার আপনারা হচ্ছে ডিক্লারেশনের, অর্থাৎ আমি আপনারা না, প্রেসিডেন্টের যে হচ্ছে, আমি একটা জিনিস বলি, এই সংবিধানের বা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র বা আইনের ছাত্র, তাদের কি রাষ্ট্রের 3টা অঙ্গ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। আচ্ছা ধরে নিলাম এই সংবিধানটা আছে, বিএনপির ভাষায় আমি ফর দ্য টাইম বিং ধরে নিলাম সংবিধান আছে, কারণ ওনারা বলতেছেন রাষ্ট্রপতি হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যক্তি না, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, অতএব সংবিধান আছে। আচ্ছা ধরে নিলাম, তাহলে সংবিধানের রাষ্ট্রপতি থাকো। এখন আমাকে বলেন তো, ফ্যাসিস্ট কে, হাসিনা না আওয়ামী লীগ? হাসিনা খালি অন হেড, যদি আমরা টপ যদি চিন্তা করি, টপ হয়ে কিভাবে হবে? তাহলে হাসিনা যদি হতো তাহলে পুরো পার্লামেন্ট পালায় গেল কেন, পুলিশ পালায় গেল কেন, পুরো হারুন ডিবিরা পালায় গেল কেন?
টোটাল সিস্টেমটাই হচ্ছে ফ্যাসিস্ট সিস্টেম। তাহলে টোটাল সিস্টেমটাই ফ্যাসিস্ট সিস্টেম। তাহলে খালি হাসিনা না, ব্যক্তি না, তাহলে সেই ফ্যাসিস্টের জন্ম কোথায় থেকে হয়েছে? এই কনস্টিটিউশন থেকে। যে কনস্টিটিউশন ফ্যাসিস্টের জন্ম দেয় সে কনস্টিটিউশন থেকে, তাহলে প্রথম কথা এই কনস্টিটিউশন হচ্ছে ফ্যাসিস্টের জনক। এবার আপনাকে বলে দিই, ধরে নিলাম তর্কের খাতিরে আপনার প্রথম কার ধরে নাও হাসিনা খালি কি ফ্যাসিস্ট, তাহলে হাসিনাকে তুমি বের করে দাও। তাহলে ওই পার্লামেন্টের যতগুলো মেম্বার ছিল তাহলে তারা বৈধ। তাহলে ওই পার্লামেন্টের মেয়াদ শেষ হবে কবে? 2029 সালে। 29 সালের আগ পর্যন্ত 300 জন পার্লামেন্ট মেম্বার বৈধ। তো তুমি পার্লামেন্ট ইলেকশন করলা, তোমার যে পার্লামেন্টের মেম্বার হলা, তুমি যে মন্ত্রী হলা, তুমি যে আজকে বড় বড় কথা বলতেছো, তাহলে তুমি কি হলো? ওভারলেপ না, তুমি তো অবৈধ তাহলে। আচ্ছা এবার আসেন, বলছি থার্ড অর্গান কি? বিচারপতি। তুমি প্রধান বিচারপতি 6 জন বিচারপতিকে সরায় দিলা, তাহলে তাদেরকে ফিরাই নিয়ে আসো, তাদেরকে ফিরাই নিয়ে আসো, কারণ তার একটা অর্গান। তারপর কি আছে লাস্টে? আরেকটা কি বলতেছে, তাহলে ডিপটি স্পিকার। ডিপটি স্পিকার জেলের মধ্যে আছে না, তাহলে তাকে ফিরাই নিয়ে আসো। তুমি এক রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছ কেন? এই কারণেই চাচ্ছ কারণ তুমি তো ওখানে খত দিয়ে আসছো যে আমি এই সংবিধান চেঞ্জ করব না, আমি শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবো। কেন রাখবো? এই কেন উত্তরটা দিচ্ছেন না। কেন উত্তরটা হচ্ছে, আমার পার্শ্ববর্তী দাদারা কখনোই চায় না এদেশটা তাদের হাত থেকে বের হয়ে যাক, সেজন্য তাদের লোক ওখানে দরকার। জিওপলিটিক্সে তো সব ক্ষমতা সেটা তাই বলে। এবং একটা কত ভয়ঙ্কর, বিএনপি বুঝতে পারতেছে না। শাহাবুদ্দিন সাহেব কিন্তু কালকেই পারে এই পার্লামেন্ট ভেঙে দিতে। না, কিন্তু বিএনপি তো অনেক এক্সপার্টরা আছেন, তারা কেন এই বিষয়গুলিকে চেক এন্ড ব্যালেন্স করছে? ওই যে আপনি এখন এই কথা হলো যে আপনি তো খত দিয়ে আসছেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না বলে আপনাকে এই যে মেকানিজম করে মেজরিটি দেওয়া হলো, ওই মেকানিজমে তো জামাত ইসলাম যায়নি। জামাত ইসলাম তো কোনো মেকানিজম করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিবে না। আপনি যখন নিছেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে যাবেন, যদি করেন তাহলে ইন্ডিয়া ফেলে দিবে, আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন তাহলে আমরা ফেলে দেবো। যে এই উভয় সংকটটা আপনি পড়লেন কেন 10 শতক দিয়ে? এখানে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যেটা হয় যে হয়তো হয়ে যায়, যেহেতু এটা রাষ্ট্রহীন রাষ্ট্র, আমরা কোর্টের একটা ম্যানার আমরা সাধারণ মানুষরা জানি, আপনারা আইনজীবীরা আরও ভালো জানেন। সেটা হচ্ছে যে যদি হচ্ছে আপনার সরকারি দলের কোনো প্রভাবশালী লয়ার যদি কোনো জায়গাতে মুভ করে, সেখানে যদি জাজ সাধারণত হচ্ছে রাজনীতির অনুকম্পায় হয়, সেখানে দেখা যায় যে আপনার প্রবল যুক্তি থাকলেও আমরা জানি যে একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজের এখানেও অনেক অযৌক্তিক আপনার রিটও সেখানে দেখা যায় যে রিভার্স হয়ে যায়। না, এটা গত 18 মাসে আমি একদম অপোজ করি। গত 18 মাসে আমার দেখা বাংলাদেশের, আমি যত দিন ধরে প্র্যাকটিস করে আসতেছি, 12 সাল থেকে দেখা, এই জুলাই অভ্যুত্থানের পর যদি কেউ এরকম বলে তাহলে সেটা পুরোপুরি মিথ্যা কথা বলা হবে। মিথ্যা, আমি শব্দটা ইউজ করতেছি, মিথ্যা। দায়িত্ব নিয়ে বলতেছি আমি মাননীয় যে 2 জন প্রধান বিচারপতি ছিলেন, তাদের আপনি দে আর অ্যাবভ দ্য ইনস্টিটিউশন। তাদের একটা জিনিস মনে রাখি, রেফাত সাহেব যে সময় প্রধান বিচারপতি হয়েছেন, এটা কিন্তু চারটিখানি কথা না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে হওয়া। এবং আজকের যিনি প্রধান বিচারপতি আছেন, উনি জীবনে কোনদিন আমি দেখিনি, হাইকোর্ট থেকে দেখে আসতেছি, ওঠার আগে দোয়া পড়ে তারপরে বসেন এবং সবসময় বিড় করে দোয়া পড়েন। তো এই লোকগুলোর কাছে আর যাই হোক, ওনারা কি বিশ্বাস করেন, আমি যতগুলো যা এখন আছে, আমি বললাম তো যে যতগুলো যা আছে দায়িত্ব নিয়ে বললাম অ্যাপিলেট ডিভিশনের, কোনো উকিল কেন, মানে কোনো দলের, শোনেন, যারা এখন মন্ত্রী হয়েছে এটাও বলি, তারাও ধমক খাইছে। যারা এখন সিটিং মন্ত্রী আছে তারাও ধমক খাইছে ওপেন কোর্টের মধ্যে 18 মাসে। সো জুডিশিয়ারিকে নিয়ে এরকম বিতর্কিত করার কোনো সুযোগ নাই। তো এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, আমি এখনো দায়িত্ব নিয়ে বলতেছি যে এরকম কিছু এখন পর্যন্ত দেখিনি। যদি দেখি তাহলে সেদিন আমি প্রথম হয়তো এটা প্রতিবাদ করব। তাহলে এখানে আমি একটু আশার কথা বলবো, বাংলাদেশের মানুষ অনেকটা হতাশা হয়ে যাচ্ছে, এই যে বিশাল সংখ্যক মানুষ যারা হচ্ছে আপনার গণভোটে অংশগ্রহণ করেছে। তাহলে এই মেমোরেন্ডামের যে রিটটা, সেই রিটটার বিপক্ষে যে আপনারা কাজ করছেন, আর সেখানে কি আপনারা মনে করেন যে আপনারা জাস্টিস পাবেন অন দ্য মোশন অফ? ইনশাল্লাহ। এটা এখানে আপনাকে একটু বলি, সবসময় আইনের একটা প্রসিডিওর আছে। আমাকে যদি বিবাদী না করা হয়, আমি যে ওখানে যে ওটা বক্তৃতা দেওয়ার জায়গা না, বক্তৃতার সাবমিশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওখানে একজন রিট করছেন, সরকার ওখানে বলবেন রিটের রুল ছাড়া আর কিছু দেয়নি। রুল মানে কি, এটা আদৌ টিকবে কি টিকবে না সেটা নিয়ে শুনানি হবে, তাই তো? রুল দিছে, আমি ওখানে যে এখন পার্টি হব, পার্টি হয়ে আমি ওটা কি করব, বিরোধিতা করব। তো আজকে সরকারের যে কথাটা, সরকারকে যদি এটা আমরা বলতেছি বিএনপির লয়ার এখন করাইছে, কিন্তু তার ফলে এটা তো আর সাবজুডিস ম্যাটার হয়নি, কারণ এখানে কোনো এন্ট্রি অর্ডার নাই। জুলাই আদেশ বাস্তবায়নে তো কোনো অসুবিধা নাই,
তো জুলাই আদেশ বাস্তবায়ন নিয়ে কোনো অনিশ্চয়তার কিছু নাই। সো রাজনৈতিক দল বারবার চেষ্টা করবে জুডিশিয়ারিকে তার পকেটে ঢুকাতে, আর ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সি ইনশাল্লাহ যতখানি ফিরে আসছে এটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে এদেশে ইনশাল্লাহ প্রথম কথা হলো জুলাই নাই আমরা নেই, জুলাই আছে আমরা আছি। এবং ওই যে কথাটা বলছি বারবার, জান দিব তো জুলাই দিব না, এইটাতেই কিন্তু এদেশের মানুষ যতক্ষণ থাকবে এদেশের মানুষের মুক্তি হবে ইনশাল্লাহ। আর না জিওপলিটিক্যাল কারণে যদি বিএনপি যদি এই জায়গাটাতে যদি তারা মজবুতির সাথে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অর্থাৎ জামাত ইসলামী অন্যান্য যারা আছেন তারা কি হচ্ছে এই পার্লামেন্টটাকে ফাংশনাল পার্লামেন্ট হিসেবে দেখতে চান? কারণ হচ্ছে তারা একটা তো ব্রেক করেছে, অর্থাৎ প্রেসিডেন্টের দুইটা অর্ডারের মধ্যে একটা অর্ডার পালন করেছে, আরেকটা অর্ডার পালন করেনি, যেটা আমরা বলি যে হচ্ছে আপনার ইগনোরেন্স করা। সো সেটাও তো একটা এগেইনস্ট কথা হচ্ছে যে আইন মানবো না, তাল গাছটা আমার। হ্যাঁ। এইটা করে 15 বছরে হাসিনার কি অবস্থা হয়েছে, সেখান থেকে আমার বিশ্বাস বিএনপি ভাইরা শিক্ষা নেবে। যদি শিক্ষা না নেন ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ হবে।